নমস্কার বন্ধুরা, প্রি বাংলা অল অ্যাবাউট বেঙ্গল স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বাংলা রবীন্দ্র সাহিত্য আলোচনায় আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক গ্রন্থ জীবন স্মৃতি। রবীন্দ্রনাথ কিন্তু কখনো এই রচনাকে আত্মজীবনীমূলক বলতে পক্ষপাতী ছিলেন না। তার ভাষায় আমরা যদি বলতে চাই, জীবন স্মৃতি জীবন কথা নয়, স্মৃতি কথা। জীবন স্মৃতি এই রচনার বিষয়বস্তু যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের বলতে হয় যে বালক রবীন্দ্রনাথ থেকে কিভাবে কবি রবীন্দ্রনাথ হয়ে উঠেছিলেন তারই স্মৃতিকথা এই ৪৫টি অধ্যায়ে লিপিবদ্ধ করেছেন জীবন স্মৃতি রচনায়। রবীন্দ্রনাথ তার ছোটোবেলার বাল্যজীবন, শিক্ষাজীবন এবং তার ঠাকুরবাড়ির গৃহপরিবেশ, নিয়মকানুন, প্রথা, ঠাকুরবাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে তার সম্পর্ক, ঠাকুরবাড়ির বিভিন্ন সদস্যদের স্বদেশপ্রেম এবং বাংলা ভাষা চর্চা, নাট্যকৃতি, এইসব আমরা জীবন স্মৃতি থেকে লক্ষ্য করি। রবীন্দ্রনাথ ঠাকুর তার ৪৯ বছর বয়সে পদার্পণ করে এই জীবন স্মৃতি গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থ রচনার প্রকাশকাল যদি আমাদের বলতে হয়, তাহলে বলতে হবে যে প্রবাসী পত্রিকায় এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় এবং ১৯১২ খ্রিস্টাব্দের পরে তা গ্রন্থাকারে প্রকাশিত হয়। জীবন স্মৃতি এই রচনা আলোচনা করার পূর্বে আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে যে আজকের দিনে আমরা কেন জীবন স্মৃতি পড়ব। এই প্রশ্ন কিন্তু বারে বারে আমাদের মনে আসে, এত বড় একটা রচনা আমরা কেন পড়তে যাব। জীবন স্মৃতি পাঠের বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কারণ হলো, প্রথমত আমরা বলতেই পারি যে জীবন স্মৃতি থেকে আমরা রবীন্দ্র সাহিত্য গবেষণায় বেশ কিছু সাহায্য পেয়ে থাকি। এছাড়া ১৯ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে ২০ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত বাংলার ইতিহাসকে প্রভাবিত করেছিল যে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, তার সম্পর্কে আমরা বিস্তারিত জ্ঞান লাভ করি। যেমন অন্দরমহলের গৃহপরিবেশ, তার নিয়মকানুন, প্রথা, এছাড়া শিক্ষা, সংস্কৃতি, মনস্কতা এবং ঠাকুরবাড়ির বিভিন্ন সদস্যদের স্বদেশপ্রেম এবং বাংলা ভাষা চর্চা ইত্যাদি আমরা জানতে পারি বিস্তারিতভাবে। এছাড়া আমরা জীবন স্মৃতি থেকে রাজনৈতিক ইতিহাস চর্চার বিভিন্ন উপাদান পেয়ে থাকি। যেমন নবগোপাল মিত্রের দ্বারা গঠিত হিন্দু মেলা। এই হিন্দু মেলাকে আরও পরিপুষ্ট করে তুলেছিলেন ঠাকুরবাড়ির বিভিন্ন সদস্য, যেমন জ্যোতিরিন্দ্রনাথ, রাজনারায়ণ বসু ইত্যাদি। গোপন স্বদেশী সভা, এটিও ঠাকুরবাড়ির সদস্যদের মূল ভিত্তি ছিল। যেমন আমরা ধরে নিতে পারি যে রাজনারায়ণ বসুর সভাপতিত্বে কলকাতায় যেমন স্বদেশী সভা গঠিত হয়েছিল, তার পিছনে ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। জীবন স্মৃতি এই গ্রন্থের যেমন বেশ কিছু ভালো দিক রয়েছে, তেমনই এই গ্রন্থের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র জীবনের কথা কিন্তু আমরা এই রচনা থেকে পাই না, মাত্র ২৫ বছরের কথাই আমরা এই রচনা থেকে পেয়ে থাকি। দ্বিতীয়ত, ঠাকুরবাড়ির অন্দরমহলের পরিবেশ এবং শাসন কার্য পরিচালনার যে ছবি আমরা পাই এবং তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যচর্চার যে সংস্কৃতি, তার কিন্তু বেশ কিছু মতপার্থক্য রয়েছে। তৃতীয়ত, রবীন্দ্রনাথ ঠাকুরের গৃহবৃত্ত শ্যাম, যার বাড়ি নাকি খুলনা জেলায়, তার সম্পর্কে যে ভয়ঙ্কর শাসনের কথা আমরা গ্রন্থে পাই, তা কিন্তু সর্বাগ্রে সত্য নয়, এটা গবেষণায় জানা গেছে। এছাড়া এই গ্রন্থে তেমন কোনো জোরালো রাজনৈতিক তথ্যের অবকাশ আমরা পাই না। আসলে কোনো লেখক যখন গ্রন্থ রচনা করেন, তখন কিন্তু তিনি তথ্যের দিকে ততটা আমল দেন না। তিনি তার মনের ভাবকে, নিজস্ব জীবন ব্যক্তির অভিজ্ঞতাকে তার পটে ছবির মতো তুলে ধরতে চান, সেখানে তথ্যের অবকাশ বেশি থাকে না। রবীন্দ্রনাথ ঠাকুর এই সম্পর্কে নিজেও বলেছেন যে স্মৃতি আর ইতিহাস কিন্তু এক জিনিস নয়। আমরা আবারও বলছি যে জীবন স্মৃতি এই গ্রন্থটি কিন্তু একটি সামান্য ৪ লাইনের রচনা নয়, এটি একটি আত্মজীবনীমূলক রচনা। তাই এটি আলোচনা করতেও ঠিক ততটাই সময় লাগবে। তবু আমরা চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সম্ভব আজকের আলোচনা আমরা শেষ করতে পারি।
আজকের আলোচনা আমরা মূল 3টি পর্বে ভাগ করে আলোচনা করব। প্রথম পর্বে আমরা এই জীবনস্মৃতি গ্রন্থের যে 45টি অধ্যায় রয়েছে সেই 45টি অধ্যায়ের নাম এবং তাদের বিষয়বস্তু সম্পর্কে সামান্য তথ্য আলোচনা করব। এবং দ্বিতীয় পর্বে আমরা ওই 45টি অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্ধৃতি সম্পর্কে আলোচনা করব। এবং অন্তিম পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আমরা এই জীবনস্মৃতি গ্রন্থের 45টি অধ্যায় অবলম্বনে বিষয়ের গভীরে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। তো চলুন বন্ধুরা, সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করি আমাদের আজকের আলোচনা জীবনস্মৃতি। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনস্মৃতি এই গ্রন্থ সম্পর্কে এক জায়গায় উল্লেখ করেছেন, স্মৃতির পটে জীবনের ছবি কে আঁকিয়া যায় জানি না, কিন্তু যেই আঁকুক সে ছবি আঁকে, অর্থাৎ যাহা কিছু ঘটিতেছে তাহার অবিকল নকল রাখিবার জন্য সে তুমি হাতে বসিয়া নাই। সে আপনার অভিরুচি অনুসারে কত কি বাদ দেয়, কত কি রাখে, কত বড়কে ছোট করে, ছোটকে বড় করিয়া তোলে। সে আগের জিনিসকে পাছে এবং পাছের জিনিসকে আগে সাজাইতে কিছুমাত্র দ্বিধা করে না। বস্তুত তাহার কাজই ছবি আঁকা, ইতিহাস লেখা নয়। অর্থাৎ আমরা যদি জীবনস্মৃতি এই গ্রন্থ বিশ্লেষণ করতে যাই, সেখানে যদি ইতিহাস খুঁজি তাহলে কিন্তু আমরা বিপদে পড়ব। অর্থাৎ কবি বলতে চেয়েছেন যে তিনি বেশ কিছু ছবি রচনা করেছেন তার এই জীবনস্মৃতি গ্রন্থে। এরপর আমরা জীবনস্মৃতি এই গ্রন্থের প্রত্যেকটি অধ্যায় একটু করে ছুঁয়ে যাব, অর্থাৎ প্রত্যেকটি অধ্যায়ে কোন কোন বিষয়ে বর্ণনা দেওয়া রয়েছে বা কোন কোন জায়গার অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে তা আমরা একটু দেখে নেব। জীবনস্মৃতি এই গ্রন্থের প্রথম অধ্যায় হলো শিক্ষারম্ভ। এটি জীবনস্মৃতির প্রথম অধ্যায়। এই অধ্যায়ে তিনি বিভিন্ন ছড়া ও কবিতার মধ্য দিয়ে শিক্ষার সূচনা এবং ওরিয়েন্টেড সেমিনারিতে ভর্তি হওয়ার কথা বর্ণনা করেছেন। দ্বিতীয় অধ্যায়ের নাম ঘর ও বাহির। লেখক এখানে ঘর এবং বাহিরের নানা প্রকার প্রাকৃতিক দৃশ্য ও বিচিত্র অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। আমরা এই ঘর বাহির কিংবা শিক্ষারম্ভ কিংবা ভিত্তরাজতন্ত্র প্রভৃতি অধ্যায়গুলির আরও বিস্তারিত তথ্য আলোচনা করব এবং আরও গভীরে গিয়ে আলোচনা করব। এখন আমরা এই 45টি অধ্যায়ের নাম এবং তাদের মূল বিষয়বস্তু নিয়ে একটু আলোচনা করছি। ভৃত্য রাজতন্ত্র। এই অধ্যায়ে লেখকদের ঘরে যে সকল ভৃত্য কাজ করত তাদের কাছে লেখকের বড় হয়ে ওঠার কথা বর্ণনা করা হয়েছে। নর্মাল স্কুল। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর ওরিয়েন্টাল সেমিনারি থেকে নর্মাল স্কুলে ভর্তি হওয়া এবং শিশু রবীন্দ্রনাথের বিচিত্র স্কুল জীবনের অভিজ্ঞতা এখানে ব্যক্ত হয়েছে। কবি রচনা আরম্ভ। এই নামটির মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে কবি রবীন্দ্রনাথের রচনা চর্চার সূত্রপাত এই অধ্যায়ে শুরু হয়েছে। লেখক মাত্র 7-8 বছর বয়সে তার ভাগিনীয় জ্যোতিপ্রকাশ ও অন্যান্য মানুষের উৎসাহে কবিতা রচনার সূত্রপাত সম্পর্কে এখানে উল্লেখ করেছেন। নানা বিদ্যার আয়োজন। বিভিন্ন বিষয় শিক্ষার সূচনা এই অংশে রয়েছে, যেমন নীলকমল ঘোষাল, অঘোরবাবু, বিষ্ণুবাবু, হেরম্ব তত্ত্বরত্ন প্রমুখ শিক্ষক দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুর নানান বিষয় এই সময়ে পাঠ করেছেন। এছাড়াও তিনি গান শিখছেন। বাহিরে যাত্রা। ডেঙ্গুর জন্য লেখক এই প্রথমবার পরিবারের সঙ্গে বাইরে যান। পেনেটিতে ছাতুবাবুর বাগানে আশ্রয় নেন এবং বাগানের পাশে গঙ্গা নদীর প্রাকৃতিক পরিবেশের বর্ণনা এই অংশে লেখক দিয়েছেন। কাব্য রচনার
চর্চা। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যচর্চার সূচনা এবং সাতকড়ি দত্ত, গোবিন্দবাবু প্রমুখের উৎসাহ ও প্রেরণায় কবিতা লেখার বিকাশ এবং ক্রমে কাব্যচর্চায় প্রকাশ পেয়ে মানুষের কাছে তার পরিচিতি এই অধ্যায়ে ব্যক্ত হয়েছে। শ্রীকণ্ঠবাবু। এ অধ্যায়ে আলোচিত হয়েছে লেখকের একজন শ্রোতা এবং তার পিতার ভক্ত বন্ধু শ্রীকণ্ঠবাবুর কথা। এই অধ্যায়ে লেখক এবং তার সমবয়সীদের বাংলা শিক্ষার অবসান ঘটে এবং তার পরিবর্তে ইংরেজি শিক্ষার সূত্রপাত হয়। এছাড়া এ অধ্যায়ে রয়েছে নীলকমল বাবুকে শিক্ষকতা থেকে বাদ দেওয়ার ঘটনা, নর্মাল স্কুল ত্যাগ করে বেঙ্গল একাডেমিতে ভর্তি এবং সেখানকার বর্ণনা তুলে ধরেছেন লেখক। পিতৃদেব। লেখকের পিতৃদেব বাড়িতে থাকতেন না। অধিকাংশ সময় যখন তিনি বাড়ি ফিরতেন সেই সময়ের যে পরিবেশ তার কথা এই অধ্যায়ে বলা হয়েছে। লেখকের ইংরেজি, বাংলা, সংস্কৃত ইত্যাদি বিষয়ে গ্রন্থপাঠের বর্ণনাও এই অংশে রয়েছে। হিমালয় যাত্রা। এই অধ্যায়ে লেখক রবীন্দ্রনাথ তার পিতার সাথে হিমালয় যাত্রার বর্ণনা রয়েছে এবং কিশোরী চাটুর্যের সাথে কলকাতায় ফিরে আসার কথা উল্লেখ রয়েছে। প্রত্যাবর্তন। লেখক হিমালয় ভ্রমণ থেকে কীভাবে ফেরেন এবং বেঙ্গল একাডেমি থেকে সেন্ট জেভিয়ার্সে ভর্তি হন তার ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা এখানে বর্ণিত হয়েছে। ঘরের পড়া। এই অধ্যায়ে লেখক তার নিজের বাড়িতে বিভিন্ন শিক্ষক দ্বারা বিভিন্ন বিষয়ে পাঠ করছেন। এছাড়া বিভিন্ন পত্রপত্রিকার নাম এবং শিক্ষকদের সম্পর্কে নানা অভিজ্ঞতা এখানে রয়েছে। বাড়ির আবহাওয়া। লেখকদের বাড়িতে সাহিত্য চর্চা হতো এবং সাহিত্য চর্চার অনুকূল পরিবেশ ছিল সেখানে। দাদা এবং দাদার বিভিন্ন সাহিত্যকর্মের আলোচনা রয়েছে এই অধ্যায়ে। অক্ষয়চন্দ্র চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বাল্যকালের একজন মস্ত বড় অনুকূল ব্যক্তি ছিলেন অক্ষয়চন্দ্র চৌধুরী। গীতিচর্চা। জ্যোতি দাদার সাহায্যে গান বাঁধার শিক্ষারম্ভ এই অধ্যায়ে। এছাড়া তার গানের চর্চা আলোচিত হয়েছে এই অধ্যায়ে। সাহিত্যের সঙ্গী। এই অধ্যায়ে লেখক তার সাহিত্য চর্চার প্রধান সঙ্গী হিসেবে তার বউ ঠাকুরানীর কথা বলেছেন এবং বিহারীলাল চক্রবর্তীর কবিতা সম্পর্কে তিনি আলোচনা করেছেন। রচনা প্রকাশ। এই অধ্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রথম কবিতা ও প্রবন্ধ জ্ঞানাঙ্কুর নামক একটি কাগজে প্রকাশ করেন। ভানু সিংহের কবিতা। ভানু সিংহের কবিতা লেখা এবং সেই কবিতাগুলি ভারতী পত্রিকায় প্রকাশিত হওয়ার পর নানা সমালোচনা এই অংশে বর্ণনা করা হয়েছে। স্বদেশিকতা। লেখকদের হিন্দু মেলা এবং লেখকের জ্যোতি দাদার উদ্যোগে নির্মিত স্বদেশিকতার সভা এবং সভার সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তির কথা এবং তাদের পরিচিতি লিপিবদ্ধ হয়েছে এই অধ্যায়ে। ভারতী। ভারতী পত্রিকার সূচনা এবং সেই পত্রিকায় প্রকাশিত তার প্রথম দিকের কাব্যগ্রন্থ এবং প্রবন্ধগুলি বর্ণনা রয়েছে এই অধ্যায়ে। আমেদাবাদ। ভারতীর দ্বিতীয় বর্ষে লেখকের মেজদাদা লেখককে নিয়ে বিদেশে যাওয়ার প্রস্তাব করেন এবং প্রথমে আমেদাবাদে গিয়ে কিছুদিন থাকেন। সেখানে মেজদাদার বাড়িতে তার জীবন এবং তার রচিত বিভিন্ন গানের বর্ণনা করেছেন এই অধ্যায়ে। বিলাত। এই অধ্যায়ে নানা অভিজ্ঞতা ও বিভিন্ন মানুষের থেকে তাদের সাথে আলাপ এবং বিভিন্ন মানুষের নানা চারিত্রিক বৈশিষ্ট্য লেখক তুলে ধরেছেন। লোকেন পালিত। বিদেশে থাকাকালীন ইউনিভার্সিটিতে লোকেন পালিতের সঙ্গে বন্ধুত্ব এবং পরবর্তী জীবনে আবার ভারতবর্ষে ফিরে লেখকের সাথে কাটানো সময়ের আলোচনা আছে এই অধ্যায়ে। ভগ্ন হৃদয়। রবীন্দ্রনাথ ঠাকুর তার ভগ্ন হৃদয় নামে একটি কাব্যের কথা বলেছেন। সেই সময় ইউরোপীয় রেনেসাঁ এবং বাংলায় তার প্রভাব এবং সমাজে আস্তিক এবং নাস্তিক ব্যক্তিদের প্রভৃতি বিষয়ে আলোচনা করেছেন। বিলাতি সঙ্গীত। লেখক বিদেশে থাকাকালীন যে গান শুনেছেন তার বর্ণনা দিয়ে
আমাদের সঙ্গীতের সঙ্গে বিদেশের সঙ্গীতের একটি তুলনামূলক আলোচনা করেছেন এই অধ্যায়ে। বাল্মীকি প্রতিভা, বাল্মীকি প্রতিভা, কালমৃগয়া, মায়ার খেলা প্রভৃতি গীতিনাট্য রচনা এবং সেগুলি অভিনয়ের কথা আলোচিত হয়েছে এই অধ্যায়ে। সন্ধ্যা সঙ্গীত, কাব্যটির প্রেক্ষাপটে কবির আপন যে অনুভূতির প্রথম প্রকাশ করেছেন তা এখানে ব্যক্ত করছেন। গান সম্বন্ধে প্রবন্ধ, লেখক রবীন্দ্রনাথ বেথুন সোসাইটি আক্রমণে মেডিকেল কলেজ হলে গান সম্বন্ধে একটি প্রবন্ধ পাঠ করেন, তারই বর্ণনা রয়েছে এই অধ্যায়ে। গঙ্গা তীর, দ্বিতীয়বার বিদেশ যাওয়ার সময় ফিরে এসে চন্দননগরে গঙ্গা তীরে জ্যোতিদাদার বাসায় থাকা এবং সেখানে মনোরম প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দিয়েছেন লেখক। প্রিয়বাবু, লেখক রবীন্দ্রনাথের বন্ধু প্রিয়নাথ সেন সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রভাত সঙ্গীত, লেখক এখানে বর্ণনা করেছেন কিভাবে তার মনের অন্ধকারের আবরণ উন্মোচিত হয়ে আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ ঘটেছে প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের কবিতাগুলিতে। রাজেন্দ্রলাল মিত্র, জ্যোতিদাদার নির্মিত স্বদেশিকতার সভার সভাপতি রাজেন্দ্রলাল মিত্র মহাশয়ের সম্পর্কে বর্ণনা করা হয়েছে এই অধ্যায়ে। কারোয়ার, কারোয়ার একটি জায়গার নাম। কারোয়ারে থাকার সময়ে কাহিনী এই অংশে বর্ণিত হয়েছে। প্রকৃতির প্রতিশোধ, কারোয়ারে থাকার সময় প্রকৃতির প্রতিশোধ নামে নাট্যকাব্যটি রচনার কথা উল্লেখ করেছেন এবং তার প্রেক্ষাপটে বর্ণনা দিয়েছেন এই অংশে। তাছাড়া তার বিবাহের কথার উল্লেখ রয়েছে এই অধ্যায়ে। ছবি ও গান, সার্কুলার রোডের বাগানবাড়িতে থাকার সময় ছবি ও গানের কবিতাগুলি রচনার কথা উল্লেখ করেছেন এই অধ্যায়ে। বালক, বালক পত্রিকার প্রকাশ এবং সেই পত্রিকায় বের হওয়া বিভিন্ন রচনা সম্পর্কে আলোচনা করেছেন লেখক। বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্রের সঙ্গে প্রথমবার পরিচয় এবং তার সঙ্গে আলাপচারিতার কথা লিপিবদ্ধ করেছেন লেখক এই অধ্যায়ে। জাহাজের খোল, জ্যোতিদাদা 7,000 টাকা দিয়ে একটি জাহাজের খোল কেনা এবং শেষে জাহাজটি ডুবে যাওয়া ও জ্যোতিদাদার বিপুল ক্ষতির বর্ণনা দেওয়া রয়েছে এই অধ্যায়ে। মৃত্যু শোক, এই অধ্যায়ে রবীন্দ্রনাথ তার মায়ের মৃত্যুর পাশাপাশি বিভিন্ন মৃত্যু শোকের মুখোমুখি হয়েছেন। বর্ষা ও শরৎ, জীবনের বর্ষা এবং শরৎ এই দুই ঋতুর প্রাকৃতিক বর্ণনা কবি লিপিবদ্ধ করেছেন এখানে। শ্রীযুক্ত আশুতোষ চৌধুরী, শ্রীযুক্ত আশুতোষ চৌধুরীর পরিচয় এবং তার সঙ্গে লেখকের সম্পর্কের কথা এখানে ব্যক্ত হয়েছে। কোঁড়ি ও কোমল, লেখকের নিজস্ব ভাবনা এবং উপলব্ধি ব্যক্ত করেছেন এই অধ্যায়ে। এটি জীবনস্মৃতি গ্রন্থের অন্তিম অধ্যায়। এরপর আমরা জীবনস্মৃতি এই কাব্য রচনা সম্পর্কে বেশ কিছু প্রশ্নোত্তর আলোচনা করব এবং একই সঙ্গে প্রত্যেকটি অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্ধৃতি নিয়ে আলোচনা করব। জীবনস্মৃতি গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয় 1912 খ্রিস্টাব্দে, বাংলায় 1319 বঙ্গাব্দে জুলাই মাসে। এই গ্রন্থে মোট চিত্রের সংখ্যা ছিল 24টি। এই চিত্রগুলি অঙ্কন করেন গণেন্দ্রনাথ ঠাকুর। জীবনস্মৃতি এই গ্রন্থটি প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে 1317 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যা থেকে 1319 বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যা পর্যন্ত প্রকাশিত হয়। এমন করিয়া ছবি দেখিয়া প্রতিচ্ছবি আঁকার মতো কিছুদিন জীবনের স্মৃতি লিখিয়া চলিয়াছিলাম। কিছুদূর পর্যন্ত লিখিতে কাজের ভিড় আসিয়া পড়িল, লেখা বন্ধ হয়ে গেল। এখানে বক্তা রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর রামচরিতের প্রথম অঙ্কে সীতার চিত্ত বিনোদনের জন্য লক্ষ্মণ যে ছবিগুলি তাহার সম্মুখে উপস্থিত করিয়াছিলেন তাহাদের সঙ্গে সীতার জীবনের যোগ ছিল বলিয়াই যে তাহারা মনোহর তাহা সম্পূর্ণ সত্য নহে। এই উক্তিটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই কুহকের মধ্যে বিশ্বের
সেই একটা অস্পষ্ট কোণে যেন ভ্রমণ ক্রমে বিশ্বের নিয়ম থেকে গেছে দৈবাত। সেখানে যেন স্বপ্নযুগের একা অসম্ভবের রাজত্ব। বিধাতার চোখ এড়ায় আজও দিনের আলোর মাঝে রহিয়া গিয়াছে। এই অংশটি নেওয়া হয়েছে ঘর ও বাহির অধ্যায় থেকে। সেই নির্জন অবকাশে প্রাচীরের রাত্রের ভিতর হইতে সেই খাঁচার পাখির সঙ্গে ওই বনের পাখির চঞ্চুতে চঞ্চুতে পরিচয় চলিত। এই অংশটি নেওয়া হয়েছে ঘর ও বাহির এই অধ্যায় থেকে। সংসারের ধর্মই এই, বড় যে সে মারে, ছোট যে সে মার খায়। ইহার বিপরীত কথাটা, অর্থাৎ ছোট যে সেই মারে, বড় যে সেই মার খায়, শিখিতে বিস্তর বিলম্ব হইয়াছে। এই অংশটি নেওয়া হয়েছে ভূত রাজকতন্ত্র এই অধ্যায়টি থেকে। প্রকৃতি দেবী জীবের প্রতি দয়া করিয়া দুর্বোধ পদার্থ মাত্রেই মধ্যে নিদ্যাকর্ষণের মোহমন্ত্রটি পড়িয়া রাখিয়াছেন। এই অংশটি নেওয়া হয়েছে নানা বিদ্যার আয়োজন এই অধ্যায় থেকে। প্রত্যহ প্রভাতে ঘুম হইতে উঠিল মাত্র আমার কেমন মনে হতো যেন দিনটাকে একখানি সোনালি পাড় দেওয়া নতুন চিঠির মতো পাইলাম। এই অংশটি নেওয়া হয়েছে বাইরে যাত্রা অধ্যায় থেকে। সেই নীল খাতাটি ক্রমে বাঁকা বাঁকা লাইনে ও সরু মোটা অক্ষরে কীটের বাসার মতো ভরিয়া উঠিতে চলিল। এই অংশটি নেওয়া হয়েছে কাব্য রচনা চর্চা অধ্যায় থেকে। ঝরনার ধারা যেমন এক টুকরো নুড়ি পাইলেও তাহাকে ঘেরিয়া ঘেরিয়া নাচিয়া নাচিয়া মাত করিয়া দেয়, তিনিও তেমনই যে কোনো একটা উপলক্ষ পাইলে আপন উল্লাসে উদ্বেল হইয়া উঠিতেন। এই অংশটি নেওয়া হয়েছে শ্রীকণ্ঠবাবু এই অধ্যায় থেকে। প্রথম হইতেই মনটাকে চালনা করিবার সুযোগ না পাইলে মনের চলৎ শক্তিতেই মন্দা পড়িয়া যায়। এই অংশটি নেওয়া হয়েছে বাংলা শিক্ষার অবসান এই অধ্যায় থেকে। অপরাধ করা ছাত্রদের এবং ক্ষমা না করা শিক্ষকদের ধর্ম, এই অংশটিও নেওয়া হয়েছে বাংলা শিক্ষার অবসান এই অধ্যায় থেকে। প্রান্তরলক্ষ্মী দিক চক্রবালে একটিমাত্র নীল রেখার গণ্ডি আঁকিয়া রাখিয়াছিলেন, তাহাতে আমার অভাব সঞ্চারণের কোনো ব্যাঘাত করত না। এই অংশটি নেওয়া হয়েছে হিমালয় যাত্রা অধ্যায় থেকে। স্বাধীনতার অপব্যয় করিবার যদি অধিকার না থাকে তবে তাহাকে স্বাধীনতাই বলা যায় না। অপব্যয়ের দ্বারাই সৎ ব্যয়ের শিক্ষা হয়, তাহাই খাঁটি শিক্ষা। এটি গীত চর্চা অধ্যায়ের অংশ। স্বপ্নপ্রয়াণ যেন একটা রূপকের অপরূপ রাজপ্রাসাদ, এই অংশটি নেওয়া হয়েছে সাহিত্যের সঙ্গী অধ্যায় থেকে। ধুতিটা কর্মক্ষেত্রের উপযোগী নয়, অথচ পায়জামাটা বিজাতীয়। এই জন্য তিনি এমন একটা আপোষ করিবার চেষ্টা করিলেন যেটাতে ধুতিও ক্ষুণ্ণ হইল, পায়জামাও প্রসন্ন হইল না। এই অংশটি নেওয়া হয়েছে স্বদেশিকতা এই অধ্যায় থেকে। সরস্বতীর পদ্মবনের বন্ধুত্বের পত্রীর পরেই দেবীর বিলাস বুঝি সকলের চেয়ে বেশি। এই স্বর্ণরেণুর পরিচয় বড় বেশি পাওয়া যায় নাই, কিন্তু প্রণয়ের সুগন্ধি মধু সম্বন্ধে নালিশ করিবার কারণ আমার ঘটে নাই। এই অংশটি নেওয়া হয়েছে লোকেন পালিত এই অধ্যায়টি থেকে। ইংরাজি সাহিত্য হইতে আমরা যে পরিমাণে মাদক পাইয়াছি সে পরিমাণে খাদ্য পাই নাই। এই অংশটি নেওয়া হয়েছে ভগ্ন হৃদয় এই অধ্যায় থেকে। ছেলের প্রতি মা বাপের প্রথম যে আনন্দ সে ছেলে সুন্দর বলিয়া নহে, ছেলে যথার্থ আমারই বলিয়া। এই অংশটি নেওয়া হয়েছে সন্ধ্যা সঙ্গীত এই অধ্যায় থেকে। যাহা আমার সকলের চেয়ে কাছে পড়িয়াছিল তাহাকেই আমি দূরে সন্ধান করিয়া ফিরিয়াছি। এই অংশটিও নেওয়া হয়েছে সন্ধ্যা সঙ্গীত অধ্যায় থেকে। সঙ্গীত বাদ দিয়া সঙ্গীতের বাহনগুলিকে সাজাইয়া রাখলে কেমন হয়, যেমন গণপতিকে বাদ দিয়া তাহারা মুশিক টেনে ধরিয়া রাখে।
এই অংশটি নেওয়া হয়েছে গান সম্বন্ধে প্রবন্ধ অধ্যায় থেকে। যেমন নীহারিকাকে সৃষ্টি ছাড়া বলা চলে না, কারণ তাহা সৃষ্টির একটা বিশেষ অবস্থার সত্য, তেমনি কাব্যের অস্পষ্টতাকে ফাঁকি বলিয়া উড়াইয়া দিলে কাব্য সাহিত্যের একটা সত্যের অপলাপ করা হয়। এই অংশটি নেওয়া হয়েছে প্রভাত সঙ্গীত অধ্যায় থেকে। এরপর আমরা জীবন স্মৃতি এই গ্রন্থের প্রত্যেকটি অধ্যায় অবলম্বনে গ্রন্থের গভীরে বিস্তারিত প্রশ্ন উত্তর আলোচনা করব। এইভাবে আমাদের পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব আলোচনাটি সকলে শেষ পর্যন্ত দেখবে। জীবন স্মৃতি গ্রন্থে মোট অধ্যায় সংখ্যা 44টি। এই গ্রন্থে প্রথম অধ্যায়ের নাম শিক্ষারম্ভ, শেষ অধ্যায়ের নাম কোঁড়ি ও কোমল। এই গ্রন্থে মোট গানের সংখ্যা 25টি রয়েছে। ইহার চেয়ে হতেম যদি আরব বেদুইন, এই লাইনটি কোঁড়ি ও কোমল এই অধ্যায় থেকে নেওয়া হয়েছে। লেখকের জ্যোতি দাদার স্বদেশী নামক জাহাজ হাওড়া ব্রিজ থেকে ডুবে যায়। জ্যোতি দাদা 7,000 টাকা দিয়ে একটি জাহাজের খোল কিনেছিল। শুদ্ধ ও অশুদ্ধ বিচার করো। লেখকের দ্বিতীয়বার বিলেত যাত্রার সময় প্রথম দেখা হয় শ্রীযুক্ত আশুতোষ চৌধুরীর সঙ্গে। খ. আশুতোষ কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA পাস করে কেমব্রিজে ডিগ্রি নিয়ে ব্যারিস্টার হতে যাচ্ছিলেন। গ. লেখকের কোঁড়ি ও কোমলের কবিতাগুলি প্রকাশের ভার তার উপরে ছিল। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, এই চতুর্দশপদী কবিতাটি আশুতোষ চৌধুরী নিজেই গ্রন্থের প্রথমে বসান। উপরে উল্লেখিত প্রত্যেকটি বিবৃতি শুদ্ধ। আলোচনায় কাঠিন্য কমাতে আমরা প্রত্যেকটি বিবৃতি শুদ্ধ করে রেখেছি। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাবেন। বালক পত্রিকায় লেখক রবীন্দ্রনাথ গোবিন্দমাণিক্যের পুরাবৃত্ত মিশিয়ে রাজর্ষি উপন্যাস বের করতে থাকেন। তাহার যে কেবলমাত্র বুদ্ধিশালী মননশীল লেখকের ভাব তাহা নয়, তাহার ললাটে যেন একটি অদৃশ্য রাজতিলক পরানো ছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে রবীন্দ্রনাথ এই উক্তিটি করেছেন। অক্ষয় সরকার মহাশয় নবজীবন এই মাসিক পত্রিকাটি বের করেন। বালক পত্রিকার সম্পাদক থাকাকালীন রবীন্দ্রনাথ ঠাকুর দেওঘরে রাজনারায়ণ বাবুকে দেখতে যান। চৌরঙ্গীর নিকটবর্তী সার্কুলার রোডের একটা বাগানবাড়িতে বাস করাকালীন লেখক ছবি ও গান এই কাব্যটি রচনা করেন। শুদ্ধ অশুদ্ধ বিচার। ক. ক্যারোয়ারে থাকাকালীন লেখক প্রকৃতির প্রতিশোধ নামক নাট্যকাব্যটি রচনা করেন। খ. কারোয়ার থেকে ফেরার সময় জাহাজে প্রকৃতির প্রতিশোধের হ্যাঁ দে গো নন্দরানী আমাদের শ্যামকে ছেড়ে দাও এই গানটি রচনা করেন। গ. ক্যারোয়ার থেকে ফেরার পর 1290 বঙ্গাব্দে 24শে অগ্রহায়ণ রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ হয়। তখন লেখকের বয়স ছিল 22 বছর। উপরে উল্লিখিত 4টি বিবৃতি শুদ্ধ। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, এই অংশটি রয়েছে প্রকৃতির প্রতিশোধ এই অধ্যায়ে। আমার হৃদয় আমারই হৃদয়, বেচিনি তো তাহা কারোর কাছে, এই অংশটি রয়েছে ভগ্ন হৃদয় অধ্যায়ে। তোমার গোপন কথাটি সখী রেখো না মনে, এই অংশটি রয়েছে গান সম্বন্ধে প্রবন্ধ এই অধ্যায়ে। তিনি একাই একটি সভা, এটি বলা হয়েছে রাজেন্দ্রলাল মিত্র সম্পর্কে। রাজেন্দ্রলাল মিত্রের জমের কুকুর এই প্রবন্ধটি লেখক ভারতী পত্রিকায় ছাপানোর জন্য আদায় করেন। সেই শোকেই রাজেন্দ্রলালের বিয়োগ বেদনা দেশের
চিত্ত হইতে বিলুপ্ত হয়েছিল। এখানে শোক বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুর কথা বলা হয়েছে। ওগো প্রতিধ্বনি, বুঝি আমি তোরে ভালোবাসি, বুঝি আর কারো বাসি না। এই চরণগুলি প্রতিধ্বনি কবিতা থেকে নেওয়া হয়েছে। এই প্রতিধ্বনি কবিতাটি লেখক দার্জিলিংয়ে অবস্থানকালে রচনা করেন। চন্দননগরের গঙ্গা তীরে অবস্থানকালীন লেখক বউ ঠাকুরানীর হাট এই উপন্যাসটি লিখতে শুরু করেন। মন্তব্য: মোহিতবাবুর গ্রন্থাবলীতে প্রভাত সঙ্গীতের কবিতাগুলিকে নিষ্ক্রমণ নাম দেওয়া হয়েছে। যুক্তি: কারণ তাহা হৃদয়ারণ্য হইতে বাহির বিশ্বে প্রথম আগমনের বার্তা বহন করেছে। উল্লিখিত মন্তব্য এবং যুক্তি উভয় শুদ্ধ। সাহিত্যের সাত সমুদ্রের নাবিকদের দেশি ও বিদেশি ভাষায় সকল সাহিত্যের বড় রাস্তায় ও গলিতে তাহার সদা সর্বদা আনাগোনা। এটি প্রিয়নাথ সেন সম্পর্কে বলা হয়েছে। সন্ধ্যা সঙ্গীত কাব্য রচনার সময় লেখক তার বন্ধু প্রিয়নাথ সেনকে কাছে পেয়েছিলেন। তোমায় বিদেশি সাজিয়ে কে দিলে গান সম্বন্ধে প্রবন্ধ এই অধ্যায়ে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী এই গানের একই গান লেখক যেটি বোলপুরের রাস্তায় শুনেছিলেন সেটি হলো খাঁচার মাঝে অচিন পাখি কেমনে আসে যায়। বেথুন সোসাইটি সভার সভাপতি মহাশয় লেখক প্রবন্ধ পাঠ করার পর তাকে কি বলে সাধুবাদ দিয়েছিলেন? বন্দে বাল্মীকি কোকিলং। সন্ধ্যা সঙ্গীত কাব্যগ্রন্থে প্রকাশিত কয়েকটি কবিতা হৃদয়ারণ্য বিভাগে স্থান পেয়েছে। একদিন দেব তরুণ তপন হেরিলেন সুন্দর নদীর জলে। চরণ রেণুগুলি বিহারীলাল চক্রবর্তীর বঙ্গসুন্দরী কাব্যের 3 মাত্রামূলক ছন্দ। হৃদয় নামেতে এক বিশাল অরণ্য আছে, দিশে দিশে নাহিক কিনারা। এই চরণ দুটি প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের পুনর্মিলন কবিতার অংশ। নাট্যমঞ্চে সাধারণের সমক্ষে প্রকাশ হইবার পূর্বে জ্যোতিদাদা এমন কার্য আর করব না এই প্রহসনে লেখক প্রথমবার অভিনয় করার সময় অলীকবাবু সেজেছিলেন। লেখকের বাড়িতে পাতায় পাতায় চিত্র বিচিত্র করা যে কবির রচিত একখানি আইরিশ মেলজিদ ছিল তিনি হলেন মুর। তাহার কাব্যেও সেই হৃদয়াবেগের উদ্দামতা আমাদের এই ভালো মানুষ সমাজের ঘোমটা পড়া এই কোণে বউকে উতলা করিয়া তুলিয়াছিল। বায়রন সম্পর্কে এই উক্তিটি করা হয়েছে। ও কথা আর বলো না, আর বলো না, বলছো বধূ কিসের ঝোঁকে। এই গানটি বাড়ির আবহাওয়া এই অধ্যায়ে রয়েছে। বিধবা মহিলাটির নিমন্ত্রণে তার বাড়িতে যাওয়ার সময় লেখক ডেটা অফ এথিক্স এই বইটি পড়ছিলেন। ডাক্তার স্কটের বাড়িতে থাকার সময় লেখক লন্ডন ইউনিভার্সিটিতে ভর্তি হন। বিলাতে ইংরেজ বিধবা মহিলা লেখককে ডাকতেন রুবি নামে। দুর্ভাগ্যক্রমে এখনও যে সশরীরে সাক্ষ্য দেওয়ার জন্য বর্তমান গ্রন্থাবলী হইতে যদিও সে নির্বাসিত, তবুও সপিনা জারি করলে তাহার ঠিকানা পাওয়া দুঃসাধ্য হইবে না। এটি বলা হয়েছে মগ্নতরী কবিতা সম্পর্কে। মগ্নতরী এই কবিতাটি লেখক টর্কিনগর অবস্থানকালে লিখেছিলেন। আজকের আলোচনা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং যে সকল সদস্য এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। লেখক মাত্র 17 বছর বয়সে বিলেত যান। সেই বইয়ের বোঝা সুদীর্ঘ দোকানের সেলফ এবং তাহার চিত্তকে ভাড়াতুর করিয়া
অক্ষয় হইয়া বিরাজ করিতেছিল। কবি কাহিনী বইয়ের কথা এখানে বলা হয়েছে। ভারতী পত্রিকা প্রকাশের পর দ্বিতীয় বছর মেজদাদা লেখককে নিয়ে বিলাত যাওয়ার জন্য বলেন। এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সঁপিয়াছি সহজ জীবন। এই গানটি গেয়েছেন রাজনারায়ণ বাবু। রবীন্দ্রনাথের রচনাবলীর মধ্যে প্রথম গ্রন্থ আকারে বের হয় কবি কাহিনী। তাহার বাহিরের প্রবীণতা শুভ্র মূর্তির মতো হইয়া তাহার অন্তরের নবীনতাকে চিরদিন তাজা করিয়া রাখিয়া দিয়েছিল। নীলকমল বাবু সম্পর্কে এই উক্তিটি করা হয়েছে। প্রসঙ্গ উল্লেখ্য যে নীলকমল বাবু ছিলেন নর্মাল স্কুলের একজন শিক্ষক। তাহা আমাদের দেশি নহবতের প্রাণ গলানো ঢালা সুর, তাহা আজকালকার সস্তা আর্গিনের বিলাতি টুংটাং মাত্র। ভানুসিংহের কবিতা সম্পর্কে এই মন্তব্যটি করা হয়েছে। ভানুসিংহ কবিতা ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। শুদ্ধ অশুদ্ধ বিচার করো। লেখক অক্ষয় বাবুর কাছে ইংরেজ বালক কবি চ্যাটারটনের বিবরণ শুনেছিলেন। খ. প্রাচীন কবিদের নকল করে কবিতা লিখতেন চ্যাটারটন। গ. চ্যাটারটন 16 বছর বয়সে আত্মহত্যা করে মারা যান। উপরে উল্লেখিত প্রত্যেকটি বিবৃতি শুদ্ধ। লেখকের পূর্বে জ্ঞানবাবু ওকালতি কাজ করতেন। লেখকের যে শিক্ষক তাকে গোল্ড স্মিথের ডিকর অফ একফিল্ড থেকে তর্জমা করতে দিতেন তিনি হলেন ব্রজবাবু। রবীন্দ্রনাথের গান বাঁধার শিক্ষানবিশি আরম্ভ হয় বিষ্ণু বাবুর মাধ্যমে। লেখক স্কুল থেকে ছন্দমালা এই বইটি পান সৎ চরিত্রের জন্য। গণেন্দ্র দাদার ব্রহ্মসঙ্গীতগুলি এখনও ধর্মসঙ্গীতের শ্রেষ্ঠ স্থান অধিকার করে আছে। ফাদার ডি পেনেরান্ডার স্পেনীয় জাতীয় মানুষ। ওরে ভাই জানো কি রে, দিয়ে এসো বনে। এই গানটি লেখক কিশোরী চাটুর্যের কাছে শিখেছিলেন। কিশোরী চাটুর্যে এককালে পাঁচালী দলের গায়ক ছিলেন। পিতা লেখককে ইংরেজি পড়ানোর জন্য পিটার প্রেলি টেলস পর্যায়ের যে বইগুলি লিখেছিলেন তার মধ্যে লেখকের পিতা লেখকের জন্য বেঁচেছিলেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের জীবন বৃত্তান্ত। তুমি বিনা কে প্রভু সংকট নিবারে, কে সহায় ভব অন্ধকারে। এই গানটি বেহাগ রাগে লেখক গেয়েছেন। বোলপুরে ঢিবিওয়ালা খাদগুলিকে বলা হয় খোয়াই। ছেলেবেলায় লেখক যখন ইংরেজি প্রায় কিছুই জানতেন না তখন প্রচুর ছবিওয়ালা যে বই পড়তেন তা হলো ওল্ড কিউরিওসিটি শপ। মন্দাকিনী, নির্ঝর, শিক্রানং, বঢামূঢ়, কম্পিত দেবদারু, এই উক্তিটি কুমার সম্ভব গ্রন্থে রয়েছে। শ্রীকণ্ঠবাবু পেশায় ছিলেন মাসিক পত্রের সমালোচক। এই সময় একটি শ্রোতা লাভ করিয়াছিলাম, এমন শ্রোতা আর পাইব না। এই শ্রোতাটি হলেন শ্রীকণ্ঠবাবু। রবি করে জ্বালাতন আছিল সবাই, বড়সা ভরসা দিল আর ভয় নাই। সাতকড়ি দত্তের লেখা প্রাণী বৃত্তান্ত কবিতার এই দুটি লাইনের পরের লাইন রবীন্দ্রনাথ লিখেছিলেন। লাইন দুটি হল, মিনগণ হীন হয়ে ছিল সরোবরে, এখন তাহারা সুখে জলে ক্রীড়া করে। অঘোরবাবু ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। বিষ্ণুবাবু গান শেখাতেন। সীতানাথবাবু প্রাকৃতবিজ্ঞান বিষয়ের শিক্ষক ছিলেন। হেরম্ব তত্ত্বরত্ন মুগবোধ এই বিষয়ের শিক্ষক ছিলেন। আজ আমি তোমাদের বিধাতার একটি আশ্চর্য সৃষ্টি দেখাইব। এখানে বিধাতার আশ্চর্য সৃষ্টি বলতে মানুষের কণ্ঠনালীকে বোঝানো হয়েছে। নীলকমল ঘোষাল নর্মাল স্কুলের শিক্ষক ছিলেন। শ্রীযুক্ত নবগোপাল মিত্র ন্যাশনাল পেপার
পত্রিকার এডিটর ছিলেন। কলকি পুলকি সিঙ্গিল মেলালিং মেলালিং এর মূল কথা হলো ফুল অফ গ্লি সিঙ্গিং মেরিলি মেরিলি মেরিলি। এর মধ্যে কোন কথাটির রূপান্তর লেখক খুঁজে পাননি। কথাটি হলো কলকি। এই উজাড় জায়গাটায় বালকের মন আপনি ইচ্ছামতো কল্পনায় কোনো বাধা পাইত না। এখানে গোলাবাড়ি এই জায়গাটির কথা বলা হয়েছে। জীবনস্মৃতি এই গ্রন্থের ঘর ও বাহির অধ্যায়ে লেখক শহর ও পল্লীর মধ্যে ভাই ভগিনীর সম্পর্কের কথা বলেছেন। চাকর মহলে প্রচলিত যে প্রধান বইগুলি দ্বারা লেখক এর সাহিত্যচর্চার সূত্রপাত হয় সেগুলি হল চাণক্য শ্লোকের বাংলা অনুবাদ এবং কৃত্তিবাসী রামায়ণ। আমি মরিয়া যাহা জানিয়াছি আপনারা বাঁচিয়ায় তাহা ফাঁকি দিয়া জানতে চান। এই উক্তিটির বক্তা কৈলাস মুখুজ্জে। লেখকের বাড়ির উত্তর কোণে ছিল একটি ঢেঁকি ঘর। লেখকদের চাকর শ্যামের বাড়ি ছিল খুলনা জেলায়। আকাশের ওই নীল গোলক কোনো একটা বাঁধা মাত্রই নহে। এই কথাটি পণ্ডিত মহাশয় বোধোদয় এই বইটি পড়ানোর সময় লেখককে বলেছিলেন। আমরা আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আজকের আলোচনা সম্পর্কে যদি কোনো মতামত থাকে তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এছাড়া যে সকল সদস্য এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন তাদের বলবো অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। বাংলা সাহিত্যভিত্তিক এই ধরনের আরও আলোচনা নিয়ে আমরা আবার আপনাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।